নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে একটা ভিডিও প্রথমে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা আজকে দেখানোটা খুব জরুরি, কারণ একটি বাচ্চা ছেলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জয় শ্রীরাম বলেছে। সেই অপরাধে, সেটা অপরাধ, পশ্চিমবঙ্গ এখনও নাকি মানসিকতা রয়েছে একটা শ্রেণীর সম্প্রদায়ের মানুষের মধ্যে জয় শ্রীরাম বলাটা অপরাধ, এবং একদম ছোটবেলায় শিশু মনে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের বাচ্চাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই একটি ছেলে জয় শ্রীরাম বলায় তার বিশিষ্ট ধর্মের সহপাঠীরা তাকে মারধর করেছে, আক্রান্ত করেছে। আজকে বিজেপি ক্ষমতায় এসেছে বলে এটা নিয়ে কিন্তু চর্চা হচ্ছে। বিজেপি যদি ক্ষমতায় না আসতো তাহলে এটা নিয়ে চর্চা হতো না, এটা নিয়ে খবর দেখাবার সাহস অনেকের হতো না। আমার ছিল, আমি অনেকবার এরকম করেছি, জেল গেছি, সবকিছু ঠিক আছে, কিন্তু অনেকে করতে পারতো না, কারণ সরকারি একটা বাধা ছিল, সমস্যা তৈরি হতো। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের খবর করলেই গ্রেফতার করিয়ে দিতেন। আজকে আমাদের সৌভাগ্য যে আজকে বিজেপি সরকার আছে, তাই আমরা এই খবর করতে পারছি, এই খবরগুলো তুলে ধরতে পারছি, কারণ পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি। আজকে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে 34 বছর, তার আগে প্রায় 40 বছর কম বেশি কংগ্রেস পশ্চিমবঙ্গকে বাংলাদেশ কিংবা পাকিস্তান বানিয়ে রেখেছিল। ভাবতে পারেন কি মানসিকতা। একটা ছেলে জয় শ্রীরাম বলছে। জয় শ্রীরাম এখন কোনো রাজনৈতিক স্লোগান নয় বা নির্দিষ্ট ধর্মীয় স্লোগান নয়, মানুষের একটা উচ্ছ্বাসের স্লোগান। মানুষ খুশি হলে জয় শ্রীরাম, মানুষ দেখা হলে জয় শ্রীরাম। জয় শ্রীরাম হিন্দুদের জন্য খুব সাধারণ একটি স্লোগান, অথচ সেটাকে রাজনীতিকরণ করা হলো। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে করা হয়েছে, এবং এখন স্কুলেও সেই নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের ছেলেরা, একটি ছেলে জয় শ্রীরাম বলেছে বলে তাকে মারধর করেছে। পাল্টা কি হলো? আপনারা ভিডিওটা দেখলেন, আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম। পাল্টা এটাই হয়েছে যে হিন্দুত্ববাদী সংগঠনের লোকেরা স্কুলের সামনে গিয়ে জয় শ্রীরাম বলেছে, এবং সেই ছোট ছোট ক্ষুদ্র সাপের ডিমরা কিন্তু কোনো জবাব দিতে পারেনি। আজকে স্কুলে গিয়ে স্কুলের প্রিন্সিপালের কাছে জবাব চাওয়া হয়েছে। সমাজ জবাব দিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম কোনো অপরাধ নয়, জয় শ্রীরাম বলাটা কোনো অপরাধ নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি থেকে যেতেন, এই ছবিটা আমরা দেখতে পারতাম না, আমরা এই আলোচনাই করতে পারতাম না। আজকে এই জন্য ভালো লাগছে, এবং ভালো লাগছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো ভোট শেষ হয়ে গেছে বলে তারা চুপ থাকেনি, তারা কিন্তু এখনো জবাব দিচ্ছে, তারা কিন্তু এখনো উত্তর দিচ্ছে, তারা কিন্তু প্রশ্ন তুলছে। এটা আমার খুব ভালো লেগেছে। এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আজকে এতদিন হিন্দুদের দাবিয়ে রেখেছেন, সমস্যা তৈরি করে রেখেছিলেন হিন্দুদের জন্য, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থা? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে হাজিরা দিতেই হবে। 6টার মধ্যে কলকাতা হাইকোর্ট বলেছে হাজিরা দিলে তারপর তার রক্ষা কবচের ব্যাপারটা কিন্তু ভেবে দেখা হবে, অন্যথা ভেবে দেখা হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন, দেখা করবেন না, এখন কোনো কিছু তার উপর নির্ভরশীল নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায়, আমি প্রথম থেকে বলে আসছি, ফেঁসে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর কোনো বাঁচার রাস্তা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে প্রত্যেকে সরে যাচ্ছেন। যেই সায়নী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শাড়ি পরতেন, যেই সায়নী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে দাম্ভিক আচরণ করতেন, সেই সাদা শাড়ি, নীল পাড়, ব্লু ব্লাউজ, সেই সায়নী ঘোষ যিনি শিবলিঙ্গের মাথায় কন্ডম পরিয়েছিলেন, সেই সায়নী ঘোষ যিনি বিফ খাওয়ারকে সমর্থন করেছেন, সেই সায়নী ঘোষ আজকে কি হলো? তিনিও কিন্তু বিদ্রোহীদের তালিকায় নাম লিখিয়ে ফেললেন। তিনি ভুলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে রাজনীতিতে এনেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে হাতে করে নাকি রাজনীতি শিখিয়েছেন। তিনিই বলেছিলেন, আমি বলিনি। তাহলে সেই ব্যক্তি
সেই সায়নী ঘোষ আজকে বদলে গেল কেন? যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল কংগ্রেসের একদম সর্বোচ্চ পদে বসিয়েছিলেন, আমাকে এটা না অবাক করেছে। আজকে সায়নী বিদ্রোহী দলে নাম লিখিয়ে ভালো আছে। মহুয়ার কি খবর আপনারা জানেন? মহুয়া এই সময় লন্ডনে বসে আছে চুপ করে। মহুয়া লন্ডনে পালিয়ে গেছে। এই মহুয়া মৈত্র যে হিন্দু মহিলাদের বতুয়াদের বলেছিল আপনারা কাঠের মালা পরে কেন ভিক্ষে চাইতে চলে আসেন, এই ধরনের মন্তব্য করেছিল না, আপনাদের মনে আছে না? সেই মহুয়া ভোটে হারতেই ফুরুত লন্ডন। মহুয়াদের লন্ডনে যাওয়ার পয়সা আছে তাই মহুয়া লন্ডনে চলে যেতে পারবে, কিন্তু যাদের লন্ডনে যাওয়ার পয়সা নেই তারা আজকে পচা ডিম খাচ্ছেন, তারা আজকে অত্যাচারিত হচ্ছেন। হবারই কথা। 34টা বছর যখন সিপিএম অত্যাচার করেছিল, সেই তৃণমূল কংগ্রেস মানুষকে আশা দেখিয়েছিল যে রাজ্যে সুশাসন দেবে, কিন্তু তারা 15 বছর ধরে সিপিএম এর মতোই কিংবা সিপিএম এর থেকে অনেক বেশি কুঁড়ে কুঁড়ে খেয়েছে এই রাজ্যকে। তার সাজা আজকে তারা পাচ্ছে। কিন্তু আমি স্পষ্টভাবে বলবো যে যারা হেরে গেছে শুধু তারাই খারাপ, এবং যারা সাংসদ জিতে আছেন বা যে সমস্ত বিধায়করা জিতে গেছেন, যারা বিদ্রোহী হয়ে গেছেন বলে তারা ধোয়া তুলসী পাতা, আমি পঙ্কজ বিশ্বাস অন্তত মনে করি না। আমি বলবো, আমি চাই এদের প্রত্যেকের সাজা হোক যারা অন্যায় করেছে। কেউ জিতে গেলে সে ধোয়া তুলসী পাতা, শিবির বদল করলে ধোয়া তুলসী পাতা, এটা কিন্তু হতে পারে না। বিশেষ করে আমরা এটা মেনে নিতে পারি না যে সায়নী ঘোষ শিবলিঙ্গের মাথায় কন্ডম পরিয়েছিল, আজকে বিজেপি সেই হিন্দুত্বের কথা বলে ক্ষমতায় এসেছে, তার সমর্থন বিজেপির প্রয়োজন, এটা আমি আশা করি না। আমার আজকে বড় মনে পড়ছে অটল বিহারী বাজপেয়ীকে। সরকারে আয়েঙ্গি সরকারে যায়েঙ্গি পর ইয়ে দেশ চলনা চাহিয়ে। নিজের আইডিওলজির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করা উচিত নয় বলে আমি মনে করি। আজকে যে কাকলি ঘোষ দস্তিদার এত কিছু করেছেন, তৃণমূলের থেকে এত অত্যাচার করেছেন, যারা 1200-তে বিজেপিটা করতেন তাদেরকে জিজ্ঞেস করুন না দিল্লির নেতৃত্ব যে কাকলি ঘোষ দস্তিদার তাদের সঙ্গে কি করেছেন। মানে কর্মীরা কি সবসময় বড়ে হয়েই থেকে যাবে, দাবার চাল হয়ে থেকে যাবে, তারা সব সময় মরবে? এবং যারা এই দাবার গুটিগুলো সাজান খেলেন তারা বেঁচে যাবেন, তারা নিজের মতো করে করে যাবেন? এটা কিন্তু হতে পারে না বলে আমি মনে করি। এটা হতে পারে না, এটা দীর্ঘদিন চলতে পারে না। আজকে বিজেপি সবাইকে যদি দলে নিয়ে নেবে বলেনি কখনো, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, কখনোই নেবে বলেনি। এরাই আগ বাড়িয়ে বলছেন যে স্পিকারের কাছে গেছেন যে আমরা এনডিএকে সমর্থন করতে চাই, বিজেপির যে জোট তার সহযোগী হতে চাই, মানে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে বিজেপিকে, বিষয়টা এরকমই এখন অবধি সেটা রয়েছে। কিন্তু এটার কি খুব দরকার ছিল? বিজেপির হয়তো দরকার ছিল, কিন্তু মানুষ, পশ্চিমবঙ্গের নির্যাতিত নিপীড়িত মানুষ, এটা সবাই যে খুব ভালো চোখে দেখছে তা কিন্তু নয়। বিজেপির নেতাদের এটাও মনে রাখা উচিত। প্রকাশ চিকবরাইক ইস্তফা দেবেন, কোয়েল মল্লিক হয়তো ইস্তফা দেবেন, সবাই ধোয়া তুলসী পাতা হয়ে যাবেন। আর মহুয়া সায়নীরা যে অত্যাচার করেছিল, আজকে জানেন এই মহুয়া সায়নীরা যাদের যাদের নামে মামলা দিয়েছিল আজও তাদের মামলা লড়তে হচ্ছে। আমার এক পরিচিত সাংবাদিক সুরজিৎ দাশগুপ্ত, মহুয়া তাকে মামলা দিয়েছিলেন। তিনি দিল্লির সাংবাদিক, একজন বাঙালি সাংবাদিক, নয়ডায় থাকেন। সেক্টর 62-তে আমার সঙ্গে আলাপও হয়েছিল, কথা হয়েছিল। তিনি আজও মামলা লড়ছেন। তিনি মামলার ডেটে আজও আমায় ফোন করেন, তার সঙ্গে আজও কথা হয়, তাকে আজও ঝামেলা পোহাতে হচ্ছে। বিজেপির নেতারা কি জানে এই সমস্ত সাংবাদিকরা যারা আইডিওলজির জন্য বিজেপিকে সাপোর্ট করেছিল বা তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, আজকে তারা এখনো মামলা লড়ে যাচ্ছে? আজও সুজিত বোসের দেওয়া মামলা আমাকে লড়তে হচ্ছে। আজও বিধান বিশ্বাসের সহযোগী দীপক বোসের করা মামলা আমাকে আজও লড়তে হচ্ছে। কেন আমাদের সেটা লড়তে হবে? আজকে সরকার বদলেছে। তৃণমূল যখন সরকারে এসেছিল তখন তৃণমূল কি করেছিল জানেন? একটা ভালো কাজ করেছিল। সেই সময় যারা রাজনৈতিক বন্দী ছিল বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম এর যতগুলি মামলা ছিল সেগুলো প্রত্যাহার হয়ে গেছিল। আজকে বিজেপি করতে গিয়ে যাদের মামলা হয়েছে, আমাদের ছেড়ে দিন, আমরা সাংবাদিক, আমরা আমাদেরটা লড়ে নেব। কেউ পাশলে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। কিন্তু যে সমস্ত বিজেপি কর্মীরা মামলা লড়ছেন, এখনো তৃণমূলের দেওয়া মামলা খেয়েছেন, খাচ্ছেন,
এখনো লড়ছেন, তাদের হিত কেন হবে না? সেই মামলাগুলো কেন উঠবে না? কতদিন লাগবে? তৃণমূল কিন্তু এসেই একদম করে দিয়েছিল বিষয়টা। আমি বিজেপি নেতাদের সঙ্গে দেখা হলে এটা কিন্তু জিজ্ঞেস করবো, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু এই মামলাগুলো। আপনাদের এ বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল কিন্তু আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এবং আমাদের এই নিউ স্টুডিও, নিউ লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। একটু বদল হয়েছে, আমাদের স্টুডিওটা অনেকটা রিনোভেট হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে। আগামী দিনে আপনাদের সহযোগিতা থাকলে নিশ্চয়ই সেটা হবে। আপনাদের সহযোগিতা ছিল বলেই আজকে এত আমরা অ্যাডভান্স একটা সেটআপের মধ্যে কাজ করতে পারছি, যেখানে আধুনিক মেশিনপত্র সব আমরা লাগাতে পেরেছি কম বেশি। যদিও এখনো অনেক পথ চলা বাকি আছে, এখনো সাউন্ড প্রুফ করতে হবে। আপনারা জানেন মাঝে মধ্যে বাইরের শব্দ আপনারা শুনতে পান, কখনো বাস যাওয়ার, ট্রেন যাওয়ার, বিভিন্ন রকমের আওয়াজ খুটখাট। তা সত্ত্বেও আপনারা এই চ্যানেলের পাশে দাঁড়িয়েছেন, এর জন্য ভালো লাগছে। পলিটিক্যাল ডোজের পাশাপাশি আমাদের আরেকটি চ্যানেল আছে যার নাম পলিটিক্যাল ডেইলি, সেই চ্যানেলের পাশেও আপনারা থাকবেন, এটাই আমরা আশা রাখি। আমাদের হিন্দিতে একটি চ্যানেল আছে পলিটিক্যাল ডেইলি হিন্দি। পলিটিক্যাল ডেইলি হিন্দি এখনই সাবস্ক্রাইব করে নিন, পলিটিক্যাল ডেইলিকেও আপনারা সাবস্ক্রাইব করে নিন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, কারণ এবার থেকে নিয়মিত ভিডিও আসবে। এই পুরো আমাদের সেটআপ ঘেঁটে গিয়েছিল, কাজ হচ্ছিল এই রুমে, তাই আমরা কাজ করতে দীর্ঘদিন পারিনি, আপনারা জানেন। তার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি, মার্জনা চাইছি। তবে এবার থেকে নিয়মিত আমরা ভিডিও তৈরি করব। এবং যাওয়ার আগে শেষবার বলে যাই, আজকে দীনেশ ত্রিবেদীর কথা না আমার খুব মনে পড়ছে। কে দীনেশ ত্রিবেদী? ব্যারাকপুরের সাংসদ ছিলেন সেই দীনেশ ত্রিবেদী, তার কথা আজকে সত্যি খুব মনে পড়ছে। তিনি আজকে বলেছেন যে তৃণমূল কংগ্রেস একটি নীতি আদর্শহীন দল। পার্টির চেয়ে যখন বাড়ির লোকের অবস্থা বেশি গুরুত্ব পায় তখন এই দলের এমনই হয়। কে বলছেন? দীনেশ ত্রিবেদী। বহু আগে তৃণমূল কংগ্রেসটা ছেড়ে দিয়েছেন। খুব দামি কথা তিনি কিন্তু বলে গেছেন। একই কথা বলছেন কল্যাণ ব্যানার্জি পর্যন্ত বলছেন যে নয় আমাকে নয় ভাইপোকে বেছে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, নয় কল্যাণ ব্যানার্জি নয় ভাইপো। আজকে সকলের বোধোদয় হচ্ছে, দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী শাসন পশ্চিমবঙ্গে চালিয়েছেন, দীর্ঘদিন ধরে চালিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে নিজের দলকে বিলয় করতে হবে, এরকম একটা প্রস্তাব কিন্তু কংগ্রেসের তরফ থেকে এসছে। দেখে ভালো লাগছে, মমতার অস্তিত্বই কার্যত শেষ হতে চলেছে। আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে কিন্তু আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার সকলকে, ভালো থাকবেন।